অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন কথাশিল্পী আসিফ নজরুল, যিনি অনেকের কাছে কথাশিল্পের বাইরে বরঞ্চ আরও অনেক পরিচয়ে বিশিষ্ট পরিচিত, এবং ওনার যেই রাজনৈতিক অবস্থান সেটিও খুবই আগ্রহ তৈরি করে ওনার সম্বন্ধে। কারণ আওয়ামী যারা, তারা মনে করেন উনি আসলে বিএনপিপন্থী, যারা বিএনপিপন্থী ওনারা মনে করেন উনি আসলে আওয়ামী। এই যে নানা রকমের মিথস্ক্রিয়া আছে, সেই সমস্ত কিছু নিয়ে ওনার প্রকাশিত নতুন 3টি বই, 2টি আমার হাতে আছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো আসিফ ভাইয়ের সাথে। আসিফ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি জানেন আমার একটা অপারেশন হয়েছিল নাকে, তো এখনও না কিছুটা ফুলে আছে। আজকেই প্রথম বের হলাম আপনার জন্য, আপনার ইন্টারভিউর জন্য। খুবই এনজয় করে দেখেছি আপনার ইন্টারভিউগুলো, এই জন্য আসলাম। সেটা আমার জন্য একটা সৌভাগ্য এবং প্লেজার। এবার মেলায় আপনার কি বই আসলে প্রকাশিত হলো? আপনি অটোগ্রাফ দিচ্ছিলেন দেখছিলাম আমি। আমার মেলাতে প্রথমা থেকে বের হয়েছে উপন্যাস ঘোর, আর মানবাধিকার বিষয়ক একটা বই বের হয়েছে। এটা আসলে মেলার 2 মাস আগেই বের হয়েছিল। আর ইয়ের থেকে অনন্যা থেকে বের হয়েছে আওয়ামী আমল। আওয়ামী আমল মূলত প্রথম আলোতে যে আমার গত 6 বছরের লেখা ছিল আওয়ামী লীগ আমলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে, সেটার একটা সংকলন আর কি। তো আমার খুব অদ্ভুতই লাগছে যে অনেক বছর পর আমার 3টা বই বের হলো একসাথে, এবং 3টা বই আপনাদের শুভকামনায় 3টা বইয়েরই সেকেন্ড এডিশন হয়ে গেছে মেলাতে। এটা আমাকে খুবই আনন্দিত করেছে। মানে আপনি বলছিলেন কবে আনিসুল হককে হারাতে পারবেন? ওইটা একটু ফান করে বলেছি। আমি আর আনিসুল হক তো আমরা তো একই সময় মোটামুটি লেখা শুরু করেছি। তো আমি যখন লিখতাম আপনার 91-92-তে, তখন আমি জানি না আপনি জানেন কিনা, তখন হুমায়ুন আহমেদও আমাকে নিয়ে 2টা লেখা লিখেছিলেন আর কি। তো তখন সবাই ভাবতো যে হুমায়ুন আহমেদের পরে আমি সবচেয়ে জনপ্রিয় লেখক হব, ভাবতো, আমাকে বলতো, এবং আমার বইয়ের রেসপন্ডও এরকম ছিল। আমার যে প্রথম বই ছিল নিষিদ্ধ কয়েকজন, সেটা বইমেলা শেষ হওয়ার আগে, আমার মনে আছে বইমেলা শেষ হওয়ার আগেই লোকজন কেনার জন্য আসছে, কোনো কপি আর বাকি নাই। তো কিছু কিছু কপি থাকে না আপনার, কাভারের কালারটা চটকে গেছে, ভেতরে পেজ ঠিক মতো বাইন্ডিং না, সেগুলি পর্যন্ত কিনে নিয়ে যাচ্ছিল। তারপর ক্যাম্পাসে যুবক ছোঁয়া, এগুলি খুবই পাঠক নন্দিত হয়েছিল। তারপর আমি পিএইচডি করতে চলে গেলাম, এবং বিভিন্ন ধরনের জটিলতার কারণে বহু বছর আমি লিখিনি। 15 বছর আপনি উপন্যাস লিখিনি। জি, আপনার যে উপন্যাস ঘোর, সেটি আমি দেখছিলাম। একজন সাংবাদিকের ক্রাইসিস নিয়ে আপনি এই উপন্যাসটা লিখেছেন। আপনি যদি প্লটটা আর একটু বিস্তারিত বলেন আমাদের। আমি আসলে এখন যারা উপন্যাস লিখে, আপনি দেখবেন 2টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তারা অনেক ঐতিহাসিক চরিত্র নিয়ে লেখে, নজরুলের প্রেমিকা, জীবনানন্দ দাশ, তারপর রবীন্দ্রনাথের আপনার ভাবি, কাদম্বিনী দেবী, এরকম টাইপের, বা আপনার বঙ্গবন্ধু, বা আপনার ধরেন এমন সব বিষয় লিখে যেটার সাথে বাংলাদেশের এখনকার সমাজ বাস্তবতার কোনো রকম রিফ্লেকশন নাই। তা আমরা যখন বড় হয়েছিলাম, আমরা দেখতাম আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তখন বইমেলা যত বই বের হতো ওর মধ্যে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের একটা রিফ্লেকশন থাকতো। যেমন আমার স্পষ্ট মনে আছে তখন যে কবিতাগুলো বের হতো, এমনকি আমি যে নিষিদ্ধ কয়েকজন লিখেছি, ওইটাও এরশাদের বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতির পটভূমিতে। তা আমার কাছে মনে হতো কি, এখন এই জিনিসগুলো আমাদের এত বার্ন করছে, এত কাছের থেকে আমি দেখছি, এখন আমি যেভাবে তুলতে পারবো, এটা তো 10 বছর পরে একজন মানুষ ইতিহাস ঘেটে ওইভাবে লিখতে পারবে না। তো এটা আমাকে খুব পীড়িত করে যে এখনকার বিষয়, এখনকার লেখকরা এমনভাবে এড়িয়ে যায় কেন। আমি জানি না সবটা যে আপনার ভীতি থেকে সরকার পত্রিকা লেখা বন্ধ করে দিবে, এটা আমি বিশ্বাস করি না। অনেকে আপনার বিভিন্ন কারণে মনে করে সরকার হয়তো চটে যাবে, বা কোনো সুবিধা থেকে বঞ্চিত হবে, বা হয়তো তারা প্রকৃতিগতভাবে ভীতু, বা হয়তো তারা এটা লিখতে পছন্দ করে না। যে কোনো কারণেই হোক, আপনি খেয়াল করে দেখবেন যে একদম সমসাময়িক বিষয় নিয়ে যে আমাদের যন্ত্রণা, আমাদের প্রত্যাশা, আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট, এটার কোনো রিফ্লেকশন কোনো লেখাতে নাই। এবং আমি যে ঘোরে একজন, আপনি জানেন সংবাদপত্র শিল্পে একটা খুব খারাপ সময় যাচ্ছে এখন। একজন সাংবাদিক বাংলাদেশে এখন সাংবাদিকতা করতে পারছে না, নানান ধরনের প্রেশারের মধ্যে আছে, প্লাস কর্পোরেট পুঁজি আছে। আমি সমস্ত কিছু একজন ইয়াং রিপোর্টার লাইভ দিয়ে আনার চেষ্টা করেছি, বিকজ আমি নিজে একজন রিপোর্টার ছিলাম, এবং আমি সাংবাদিকরা কিসের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তো অনেক ভেতরের খবর জানি। প্লাস আপনি দেখবেন এখন আমি যদি শুধু সাংবাদিকের জীবন বলি, এটা তো আকর্ষণীয় হবে না। আমার যে কোনো উপন্যাসে প্রেম থাকে, কারণ একটা ইয়াং সাংবাদিক যে পুরস্কার পেয়েছে, যে খুবই ফেমাস, খুবই স্মার্ট, অবশ্যই তার অনেক প্রেমিকা থাকবে, অবশ্যই তার প্রতি অনেক আকর্ষিত থাকবে। সেখানেও যে তার টানাপোড়েন, সেটাও আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা ভাই, আপনার যে আরেকটি যে বই মানবাধিকার, জি, সেটা তো মূলত আপনার কলামের সংকলন? না না, একদমই না, এটা কলামের সংকলন না। আমি একটু ক্লিয়ার করি। আমি যখন মানবাধিকারের উপর বই পড়া শুরু করলাম, বাংলাদেশের বিভিন্ন বই, আমি অবাক হয়ে গেলাম যেখানে 2টা জিনিস প্রচণ্ড অনুপস্থিত, বাংলা বলেন ইংরেজি বলেন, বাংলাদেশি রাইটারের।
একটা হচ্ছে তাদের বাংলা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা এত জটিল, আপনার মনে হবে বাংলা না পড়ে আমি বড় ইংরেজি পড়ি। আর সেকেন্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, তাদের না নিজস্ব কোনো দেখার চোখ নাই। তারা করেছে কি 2-3টা 4-5টা বিদেশি বই দেখে দেখে মোটামুটি একটা নোট করার মতো করেছে। বাট এটা তো মানবাধিকারের বই না। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেখাই, আমরা কথায় কথায় বলি ম্যাগনা কার্টা, আমরা কথায় কথায় বলি বিল অফ রাইটস ইংল্যান্ডের, কিন্তু এগুলি যে তাদের কলোনিগুলোর জন্য প্রযোজ্য ছিল না। বিল অফ রাইটসে বড় বড় কথা বলেছে ইংল্যান্ডের আইন প্রণেতারা, কিন্তু ওই বিল অফ রাইটসের একটা কথা এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে, ভারতবর্ষে উচ্চারণ করতে গিয়ে ক্ষুদিরাম সূর্য সেনদের ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। এই বৈপরীত্যটা কেউ তুলে আনে নাই তার বইতে। তখন আমার মনে হলো যে আমার বইয়ের 2টা বৈশিষ্ট্য আছে, এখানে একটা স্বাধীন চোখে দেখা আছে এবং অত্যন্ত, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, এর চেয়ে সহজ করে লেখা সম্ভব না। তো আমি খুবই আনন্দিত যে এইরকম একটা বই পাঠকরা এইভাবে গ্রহণ করেছে। মানে এবং এই বইটা নিশ্চয়ই যারা মানবাধিকার নিয়ে কাজ করতে চায়, যারা সত্যনের পক্ষে কাজ করছে, তাদেরকে হেল্প করবে। আমি আসিফ ভাই জানতে চাই যে আপনি আইনের শিক্ষক, আইনের ছাত্র বলা যায়, এবং মানে সেই সমস্ত জায়গা থেকে এই বইটি করতে নিশ্চয়ই আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেটি আপনাকে অনেক বেশি সহায়তা করেছে। জি, সেটা সহায়তা করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার সব সময় সহজ করে লেখার একটা তাড়না আছে। আমি নিজে সাংবাদিক ছিলাম, এই সমস্ত কিছু আমাকে হেল্প করেছে। আরেকটা আলাপ করতে চাই, ধরেন এই যে আপনাকে নিয়ে যেই সময় হুমায়ুন আহমেদ লিখেছে এবং যখন আপনাকে বলা হচ্ছিল যে হুমায়ুন আহমেদের পরে জনপ্রিয় লেখক আপনি হতে যাচ্ছেন, এবং তার বা মতি ভাইয়ের যেই কমেন্ট যে সহজ করে লিখতে বলার জন্য আসিফ নজরুলকে বলা যায়, এই যে ব্যাপারগুলা সহজের দিকে আপনার এই যাত্রাটা আসলে শুরু হয়েছে কিভাবে, কিংবা জনপ্রিয়তার দিকে সম্পর্ক? না, আমি একটা বলি সহজের দিকে কেন শুরু হয়েছে। আমি যখন ছোটবেলার থেকে আমি প্রচুর গল্পের বই পড়তাম, তো আমি একটা জিনিস দেখতাম কি, যেমন ধরেন আপনার আমাদের এখানে মাধুকরী একটা বই ছিল না, বুদ্ধদেবের। আচ্ছা, এই বইটাতে আপনি দেখবেন কি এটা প্রচন্ড জনপ্রিয় বই হয়েছিল, কিন্তু এটা এত ওভার ইলাবোরেটিভ, এত বেশি প্রকৃতি বর্ণনা, আমার কাছে মনে হচ্ছে একটা অসাধারণ প্লটটা এইভাবে না লেখা গেলেও হতো। আবার আপনি যদি পথের পাঁচালী পড়েন, পথের পাঁচালীতেও বর্ণনা আছে, কিন্তু একটা বর্ণনা আপনার কাছে মনে হবে না যে অতিরিক্ত। আবার আপনি যদি হুমায়ুন আহমেদ পড়েন, সেখানে কিন্তু ডিটেইলস খুব কম, জাস্ট স্টোরিটা প্রচণ্ড আকর্ষণ করে মানুষকে। তা আমার কাছে মনে হচ্ছে কি, এইগুলির বাইরেও আমার কাছে মনে হচ্ছে কি বাংলাদেশে মানুষের একটা প্রবণতা আছে যে যত পণ্ডিত হয় তত কঠিন ভাষায় লেখার চেষ্টা করে, উপন্যাস হোক, প্রবন্ধ হোক, গল্প হোক। এটা আমি এত ঘৃণা করতাম যে আমার মনে হচ্ছে আমি যত পড়াশোনা করব তত বেশি সহজ করে লিখব। এবং এটা আপনি শুধুমাত্র আমার উপন্যাস বা মানবাধিকার বইতে না, আপনি দেখবেন কলাম লিখি, আমি কিন্তু সংবিধানের আর্টিকেল নাম্বারটাও লিখি না। দরকার কি? এটা রিডারকে, ওই রিডারের কাছে আমার বলা দরকার কি যে এত নম্বর অনুচ্ছেদের এত নম্বর ক্লজে, ঠিক না? আমার কাছে মনে হচ্ছে, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হচ্ছে আমার লেখাটা পাঠক পড়ুক, এটা হচ্ছে আমার সহজের লেখা। এই সময় যাদের কলাম মানুষ পড়ে বা আমরা যাদের কলাম নিয়ে আলাপ করি, ধরেন আনিসুল হক, ফারুক আসিফ কিংবা আসিফ নজরুল, এদের মধ্যে ধরেন আপনার কলামে লজিক বরঞ্চ বেশি, আবেগ কম, এবং সেটার সাথে কি ঝরঝরে বা সহজ গদ্যে বলার মানে কোনো সম্পর্ক আছে? আছে। আমি এমনকি জানেন, একটা সেন্টেন্স যখন বড় হয় আমি আবার রিরাইট করে ওটাকে 2 টুকরা 3 টুকরা করি, কারণ আমার কাছে মনে হয় কি যে আমি নিজে যেটা পড়ে ক্লান্ত হই সেটা আমি পাঠককে দিব না। যেমন আপনি যারা কলাম লিখে, এদের মধ্যে কেউ কেউ আছে অনেক পণ্ডিত আপনার, কিন্তু এত কঠিন করে লিখে আমি 4-5 মিনিট পরে পড়ি না। তা আমার মনে হয়েছে কি, আমি লিখছিটা কার জন্য? তাকে কি আমি পাণ্ডিত্য দেখানোর জন্য লিখছি, নাকি তাকে আমি একটা জিনিস কমিউনিকেট করার জন্য লিখছি? আমি লিখছি কমিউনিকেট করার জন্য, কাজে আমি খুব সহজভাবে লিখি। আর জনপ্রিয়তার ব্যাপার হচ্ছে কি, আমি আপনাকে খুবই ফ্র্যাঙ্কলি বলি, অনেকে ভাবে হয়তো আমার খুব জনপ্রিয়তা হওয়ার ইচ্ছা আছে, আমি আনিসুল হককে করে এটা লিখলাম, আমার এগুলি আমি কেয়ারই করতাম না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি যখন 91-এ আমার প্রথম বই আসে, নিষিদ্ধ কয়েকজন, আপনি তখন ছোট ছিলেন খুব, তখন প্রত্যেকটা বইয়ের মধ্যে তোমাকে, আমাকে, ভালোবাসি, প্রেম, এসব কথার ছড়াছড়ি থাকতো। এবং তখন বইমেলাতে কাভারের মধ্যে মেয়ের ছবি থাকবেই। আমার প্রথম কাভার আমি ইনসিস্ট করেছি কোনো মেয়ের ছবি থাকবে না, ছেলের ছবি থাকবে। এবং আমার বইয়ের নাম নিষিদ্ধ কয়েকজন, এবং আমার বইয়ে কোনো তুমি, ভালোবাসাটা সেরকম কোনো গন্ধমাত্র নাই। প্রথম দৃশ্য শুরু হয়েছে জাস্ট 7টা ছেলে একটা ছেলেকে খুন করতে যাচ্ছে, গালাগালি এগুলি দিয়ে, বুঝছেন? ফলে আমার কাছে মনে হচ্ছে কি, আমার না একটা, এটা খুব মানে খুব একটা বাজে অহংকার হতে পারে, আমি সরি ফর দ্যাট। আমার কাছে মনে হতো কি যে আমার যদি স্টোরি বলার থাকে, যেহেতু আমি সহজভাবে বলতে পারি, আমি যে স্টোরি লিখি এটা পাঠকরা পছন্দ করবে, এই কনফিডেন্সটা আমার ছিল। এক্স্যাক্টলি এই কনফিডেন্সটা আমার ছিল, ফলে আমি খুব জনপ্রিয়তা হওয়ার চেষ্টা করেছি, ওইটা না। কিন্তু আমার কাছে মনে হতো আমি এমন কিছু লিখতে চাই না যেটা খালি আমি পড়বো আর আমার আত্মীয় স্বজন পড়বে, আমার বন্ধু বান্ধব কিছু করে ধরাই দিব।
আমি এমনি মানুষের মুখে শুনি, বড় বড় মানুষের মুখে, আর এমনি সাধারণ পাঠক আমার স্টুডেন্ট তাদের মুখে তো শুনি যে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছে, তারা লেখা পড়ে এই হচ্ছে। আমি যখন প্রথম লেখা শুরু করি তখন বিচিত্রাতে আমার সাথে উপন্যাস ছাপা হতো শওকত আলী, তারপরে রাহাত খান, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদদের। সো ওই আমার শুরুটাই তো ওই জায়গা থেকে ছিল যে আমার, আপনি জানেন বিচিত্রা আপনি যতই লবিং করেন উপন্যাস ছাপা হতো না। সো আমি তো ওই কনফিডেন্স নিয়ে শুরু করেছি। এবং আপনি খুব রিসেন্ট একটা ঘটনা বলি, যেমন সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার আমার বিল্ডিংয়ে থাকতো, তো স্যার একদিন খুব অবাক হয়ে বললো যে তুমি কি উপন্যাস লিখুন? বলে হ্যাঁ স্যার। তারপর আমি ওনাকে দিলাম, উনি জানতো না মাঝখানে। উনি আমার অসমাপ্তির গল্প পড়ে ওনার সাথে আমার বিজনেস বিল্ডিংয়ে দেখা হলো, বলে কি আসিফ তুমি তো সর্বনাশ করেছে, তুমি এত ভালো লিখো। উনি বললো উনি একটা দেশ পত্রিকা পড়া শুরু করেছে, দেশের উপন্যাস আর আমার উপন্যাস। দেশেরটা উনি 20 পৃষ্ঠা পড়ার পর পড়ে না, আমারটা উনি সারা রাত্রি শেষ করেছে। এবং উনি আমাকে বলছে তুমি একটা ক্রাইম করেছো, তুমি যে মাঝখানে যে লেখো না। উনি বারবার খালি বলছে সর্বনাশ তুমি এত ভালো লিখো, এত ভালো। এখন না আমরা শিমুল আমি বলি না, উনি বলেছে সাউ নাইস অফ হিম, স্যার বলেছে, কিন্তু আপনি যখন সাহিত্য নিয়ে আলোচনা দেখবেন আপনি কোথাও আপনাকে খারাপও নাই ভালোও নাই, বুঝছেন? এখন আমি ওটা চিন্তা করেছি এটা মানেটা কি, খারাপও নাই ভালোও নাই, কেন নাই? এটা আমার উত্তর আছে একটা। এটা হচ্ছে কেউ কেউ আছে, অনেকে আছে হয়তো আমার প্রশংসা করতে তাদের খুব অনীহা, আবার অনেকে আছে আমার যে সমালোচনা করবে এই যোগ্যতাও তাদের নাই। সমালোচনা করার জন্য একটা যোগ্যতা লাগবে যে এখানে কি ফল্ট আছে, ওই কনফিডেন্সটা নাই যে আসিফ নজরুল এই সমালোচনা করা যায়, আবার এই সৎ সাহসটাই উদারতা নাই যে তার প্রশংসা করা যায়। এটা ছাড়া তো আমি কোনো কারণ দেখি না। এবং একটা এক ধরনের ভান আছে, আচ্ছা উনি মাঝে মাঝে লিখে, আচ্ছা আপনার উপন্যাসিক হওয়ার জন্য কি 100টা লেখা লিখতে হবে? দেখেন শিমুল, আমি তো মাঝখানে অনেক বছর লিখি নাই, আমি উপন্যাস লিখছি গত 4 বছর ধরে আর কি। আমি জানি না, আমাকে আমার একজন রকমারির একটা লিঙ্ক পাঠিয়েছে, দেখলাম এখানে 40 জন সবচেয়ে জনপ্রিয় লেখক আছে। এখন আপনি যদি বইমেলার রিপোর্ট পড়েন, এখানে দেখুন আকাশ বাতাস ফাটানো কমপক্ষে 15-20টা নাম পাবেন, প্রতিদিন তাদের নাম আসছে। আমি তো 40 জনের মধ্যে তাদের কারো নাম দেখলাম না, খালি আনিসুল হকের নাম আছে আমার পরিচিতের মধ্যে, আর কারো নাম নাই, আর আমার নাম আছে। রকমারি যে বেস্ট সেলার দিয়ে করছে আর কি, আমি তো আর কারো নাম দেখলাম না। এখন কিন্তু বিক্রয় তো সেই অর্থে ধরেন মানে না, এখন না পত্রিকার আলোচনার মধ্যে আপনি নাই, এইটা কোন রাজনীতি বা কোন পলিটিক্সের কারণে এটা হয় আমি জানি না। আমি তো লেখকদের সাথে ওইভাবে মিশি না, আমি ভালো করে জানি না ওনাদেরকে। মানে আপনার নাম আসার কারণ কি? আমি তো মূলত ইউনিভার্সিটি টিচার, সাংবাদিক, কলামিস্ট। এখন ধরেন লেখক এই ঘরানায় যারা আছে, যেমন মশিউল ভাই, আমি ওনার লেখা খুব পছন্দ করি, উনিও সম্ভবত আমারটা করে। আনিসের সাথে দেখা হয়, আনিসুল হকের সাথে দেখা হয়, সাবের ভাই যখন বিচিত্রার কাজ করতে দেখা হয়। তো তার বাইরে গিয়ে লেখকদের সাথে আড্ডা মারা এরকম আমার আসলে সময় হয় নাই। হ্যাঁ, আর এখন হয় কি আমি 4টা সন্তানকে আমার স্কুলে নিতে হয়, আসতে এখন তো প্রশ্নই আসে না। কিন্তু ওইটা কথা না, আপনার আড্ডা দিয়ে আলোচনা থাকতে হবে। আপনার লেখা প্রথম পরে কে? মানে আড্ডা দিয়ে আলোচনা থাকতে হবে, দরকার নাই। না, আমার কাছে মনে হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে আমি আমার এক্সাম্পল থেকে বুঝি যে এখানে কোনো একটা মারাত্মক ত্রুটি আছে। যে একটা লোক সে লিখছে দেশের শ্রেষ্ঠ পত্রিকাতে, একটা লোকের লেখা তখন থেকে ছাপা হতো শওকত আলীর সাথে, পাঠকরা এইভাবে গ্রহণ করছে, কোনোদিন খারাপ ভালো কোনো অংশেই নাই। তো এটা আমার কাছে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, আমি ঠিক শিওর না। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন খুব প্রিয় প্রশ্ন, আমার লেখা প্রথম পরকে আমি খুবই সৌভাগ্যবান। আমার প্রথম লেখা পড়ে সে যে আসলে হুমায়ুন আহমেদের প্রথম লেখা পড়তো, সেটা হচ্ছে শিলা আহমেদ। এবং আমি খুবই কৃতজ্ঞ এবং আমি গিফটেড এবং আমি খুব গ্রেটফুল আল্লাহর কাছে যে সে আমার প্রথম লেখা পড়ে। ও যে কত অসাধারণ রিডার এবং ও নিজে যে কত অসাধারণ রাইটার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও লিখছে না, এবং ও লিখলে না লেখার কারণ কি ওনার, সেটা আপনার সাথে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ওর আসলে খ্যাতি, নাম, এগুলির প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা জন্মেছে কোনো একটা কারণে। আপনি জানেন যে অনেক আগের কারণটাকে, ও এগুলির ধারে কাছে থাকতে চায় না, এইটা হচ্ছে প্রধান কারণ। মানে আপনাদের কেমিস্ট্রিটা, এবং উনি সেই অর্থে গণমাধ্যমে বা কোথাও জানো না, সেই অর্থে কখনো যায় না। মানে ওনার নিশ্চয়ই ওনার শিক্ষকতা এবং ওনার সংসার, আপনি এগুলো নিয়ে ওনার একটা পৃথিবী। আমি আপনাকে একটু কারেক্ট করি, যেমন অনেকে হয় কি শিলাকে একটু অভিনয় করতে দেখেছে, অনেকে জানে না ও কিন্তু ইকোনমিক্সে ডাবল ফার্স্ট ক্লাস পায়, এবং বর্তমানে সে একটা বাংলাদেশে অন্য সবচেয়ে পাওয়ারফুল একটা এমবেসিতে সে ইকোনমিক স্পেশালিস্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, তো এটা হয় কি হঠাৎ ওকে দেখলে বোঝা যায় না, ও এত সহজ সরলভাবে থাকে, কিন্তু ও আবার খুব এটা এনজয় করে যে আমি যে আবার লিখছি, এবং প্রচণ্ড চায়, কারণ আমার লেখার প্রতি মমত্বটাও জানে। শিমুল, আমি আপনাকে একটা জিনিস বলি, আমি সবচেয়ে আনন্দ পাই কেন গল্প উপন্যাস লিখে, কারণ আমি তো একটা জীবন যাপন করি, আমার পক্ষে তো আর অনেক জীবন যাপন করা সম্ভব না। আমার পক্ষে এখন একটা তরুণ বিদ্রোহী সাংবাদিক হওয়া সম্ভব না, আমার পক্ষে একটা বড় লোকের বাসায় গেল সে বমি করে ইচ্ছা করে সব ভাষায় দিল, তাদের উপর শোধ নেওয়ার জন্য করা সম্ভব না। তা আমি এটা উপন্যাসে করতে পারি,
ফলে আমার মনে হয় কি আমি একটা মানুষ কিন্তু বিভিন্ন উপন্যাসে আমি অনেক রকম জীবনযাপন করতে পারি, আমার যত ক্ষোভ ক্রোধ আছে এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয় এবং এটা আমার ওয়াইফ জানে। এই মানে শিলাপা আপনার এই উপন্যাস পড়ে শিলাপা কি প্রতিক্রিয়া দিয়েছিল এটা যদি আমরা জানতে চাই। ঘোর পরে বলেছে খুবই ভালো হয়েছে। যেমন আমার প্রথম যেটা অনেক বছর পর যেটা শুরু করে অসমাপ্তির গল্প, ও বলেছে একটুখানি প্রবলেম আছে, মানে অনেক বছর পর শুরু করেছে, ওই ফ্লুয়েন্সিটা নাই। তারপরে যেই তিনটাই লিখেছি, বেকার দিনের প্রেম, উধাও, ঘোর, এই তিনটারই খুবই প্রশংসা করেছে। ঘোরটাও স্পেশালি লাইক করেছে বিকজ এখানে একদম এখনকার ক্রাইসিসটা আছে খুব ভালো করে। মানে খুবই দারুণ, মানে খুবই ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আসিফ ব্যাপার লেখালেখি শুরু হয়েছিল কিভাবে, মানে কোন রাতে আপনার মনে হলো উপন্যাস বা লেখালেখি? লেখালেখি। আচ্ছা আপনাকে আমি বলি, আমি যখন বিচিত্রা রিপোর্টার ছিলাম, রিপোর্টার থাকার সময়, বিচিত্রা মানে সেই আমলটা তো অসাধারণ আমল, মানে বিচিত্রা বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা ছিল তখন। এবং আপনি জানেন ওই সময় ডেইলি পত্রিকাগুলোর মধ্যে ইত্তেফাক বাদে বাকি সমস্ত পত্রিকার চেয়ে বিচিত্রা অনেক বেশি পাওয়ারফুল ছিল। তো আমি যখন বিচিত্রা রিপোর্টার ছিলাম, হঠাৎ একদম খুবই জনপ্রিয় লেখকের একটা উপন্যাস উনি আমাকে দিয়ে গেল। আমি পড়ে না হতবাক, যে ওখানে ছাত্রনেতার বর্ণনা দেওয়া আছে, লাল একটা ফিতা নাকি বাঁধে, হাতে হকি স্টিক নেয়, এরকম। আমি পড়ে মনে হয় তো কিছু জানে না, কারণ তখন ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে রাগী যে ছাত্রনেতাগুলো ছিল, এরশাদের বিরুদ্ধে সবচেয়ে দুর্ধর্ষ যে ছাত্রনেতাগুলো ছিল, তারা আমার কলেজ জীবনের ফ্রেন্ড। আমি তো তাদের সাথে একই বেডে ঘুমাই, আমি তো জানি পিস্তল মাঝখানে রেখে ঘুমাচ্ছে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের পিস্তল, এটা অন্য পিস্তল না। তাহলে আমি তো এগুলো দেখেছি, আমার কাছে মনে হয় ও মা এটা কি লেখে। তা আমি রাগের চোটে লিখে ফেললাম। লিখে ফেলার পর তারপর আমি শাহরিয়ার ভাইকে বললাম, শাহরিয়ার কবির, উনি আমার প্রচুর বিষয়ে উৎসাহ দিত। উনি খুবই বিরক্ত হলো যে তুমি উপন্যাস লিখবা। আমি লিখি, আপনি দেখেন আগে। তো লেখার পর পড়ে ওনার ভালো লাগলো, উনি সাথে সাথে সাবের ভাইকে দিল এবং আমি খুবই বিস্মিত হলাম। এটা বিচিত্রা ঈদ সংখ্যা ছাপা হলো। ছাপা যেদিন হয়েছে তার পরের দিন প্রকাশক আমার এখানে আসছে। আপনি বিশ্বাস করবেন, আমি মানে আমার কাছে অবিশ্বাস্য লাগে। তার ছাপা যেদিন বাজারে গেছে তার পরের দিন প্রকাশক এসে আমাকে 5,000 টাকা দিয়েছে, আপনার এটা আমরা বই করব। আমার খুবই মানে অবিশ্বাস্য লাগে আর কি। তো ওইটা একটা ইয়ে ছিল। আর ছোটোবেলার থেকে বিশেষ করে আমি আপনাকে বললাম তারা শঙ্কর, তারপর আপনার বিভূতিভূষণ, তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আমি তাদের প্রচন্ড ভক্ত ছিলাম, লেখালেখির প্রচন্ড ভক্ত। আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। মানিক বিশেষ করে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হুমায়ুন আহমেদের। তাই কি আপনি বলেন? না, হুমায়ুন আহমেদের সাথে আমার মধ্যে দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে উনি খুব হিউমার করার চেষ্টা করেন, আমি খুব হিউমার করার চেষ্টা করি না। আপনার মধ্যে উইট কি কয়েক চেষ্টা করেন না কেন? আপনার মধ্যে উইট নাই? না, উইট ন্যাচারালি ওনার উইট আমার চেয়ে অনেক বেশি ছিল। ওনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনতাম, ওনার উইট আমার চেয়ে অনেক বেশি ছিল। সেকেন্ড হচ্ছে উনি একবার লিখে না আর পড়তো না, পড়ার সময় পেত না হয়তো। আমি বারবার পড়ি, আমি কোনো মানে খুব সাবধান থাকি আর কি। ফলে উনাকে দেখবেন উনি এত অসাধারণ লেখক, কিন্তু কোনো কোনো জায়গায় হঠাৎ দেখবেন মনে হচ্ছে এটা উনার লেখা না, বা হয়তো খুব অযত্নে লেখা আর কি। এই দুটা পাঠ। আর উনি অনেক বেশি গিফটেড, এটার কোনো সন্দেহ নাই। আপনারা বেশি পরিশ্রম করানো? আমি হচ্ছি শ্রমিক ধরনের লেখক, উনি হচ্ছে গড গিফটেড লেখক। মানে আসিফ ভাই, আপনার এবার বেলায় যে 3টি বই বেরোলো, সেগুলোর বাইরে কথা বলি, আপনার লেখা চলছে কি? পরিকল্পনা, আপনার সাহিত্যিক পরিকল্পনার মধ্যে কি আছে? আমার পরিকল্পনা আছে, আমার হঠাৎ একটা প্লট মনে হয় যেটা লিখি। যেমন আপনার ধরেন, আমি যখন সেপিয়ান বইটা পড়লাম, সেপিয়ানটা হচ্ছে আমাদের পুরা, আপনি জানেন হারিরির বই, ওইটা হচ্ছে আমাদের 2 লক্ষ বছরের ইতিহাস। তখন হঠাৎ আমার মনে হলো কি, আমি ওনার আরেকটা বই আছে যে ফিউচার, আমাদের ফিউচারগুলো নিয়ে আর কি, হোমো ডিউস নাম, ওইটা হচ্ছে ফিউচার অব আওয়ার পাস্ট, মানে 100-200 বছর পর আমরা কি হব। তো আমি একটা বিজ্ঞান কল্প কাহিনী প্রথম আলোতে লিখলাম। আমি জানি না আপনি দেখেছিলেন কিনা আর কি, সাদা রং টি শার্ট। তো ওইটা ঘটনারই 2067 সনের। যেমন আমি এখানকার যে বিজ্ঞান কল্প কাহিনী পড়ি, আমার কাছে আসলে অত ভাল লাগে না, বুঝছেন। আপনি এখন ফিউচার নিয়ে লেখার চিন্তা করছেন? যে আমি ওই বিজ্ঞান কল্প কাহিনীটা লিখবো, এটা আমার জীবনে একটা চ্যালেঞ্জ। কারণ আমার কাছে মনে হচ্ছে আমাদের বিজ্ঞান কল্প কাহিনীটা আমার মানে মনে হয়েছে এখানে ভালো লেখার স্কোপ আছে। আপনার মানে আপনি যেটা বলছিলেন, মানে পারিবারিকভাবে আপনারা যুক্ত। আমাদের মোহাম্মদ জাফর ইকবাল যে ধরনের বিজ্ঞান কল্প কাহিনী লেখেন, তার থেকে আপনার কল্প কাহিনী আলাদা কি হবে আসলে? আমি আসলে ওরা সব কিছু বলতে চাই না। এমনি যারা লিখেন টেখেন, এমনি ওভারঅল যারা লিখেন, আমারটা হচ্ছে আমি প্রচুর পড়ে লিখবো। আর আমার তো বিজ্ঞান কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ফলে আমার প্রচণ্ড, যেমন পরিবেশ বিপর্যয়, তারপর আপনার এই যে জীবাণু যে ভিত্তিক যে বিপর্যয়, করোনা ভাইরাস যেটা দেখছেন, তারপরে আপনার জিন এডিটিং, তারপরে প্যারালাল ইউনিভার্স, এগুলি আমার কাছে প্রচন্ড আকর্ষণের ব্যাপার। আমি এমন একটা পৃথিবীর কথা লিখবো, আপনি কিন্তু নীল রং টি শার্ট পরে দেখেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওখানে জিন এডিটেড মানুষ, তারা আমাদেরকে ওইখানে খাঁচার মধ্যে রাখে,
খাঁচার মধ্যে রাখে, গবেষণাগারে রাখে এবং পুরা প্লটটা আবার না অবশ্যই আমি বলবো। আপনি একটু পরে দেখেন। অবশ্যই বলবো। না আমি জানতে চাই যে ধরেন আপনি তো মাস্টারি করেন এবং লেখেন, সংসার করেন, অনেকগুলো ভূমিকা থাকে একটা মানুষের। জি, আপনি শিক্ষকতা করতে বেশি আনন্দ পান না আসলে লিখতে? আমি সবচেয়ে বেশি আনন্দ পাই লিখতে, বিশেষ করে সৃজনশীল লেখা, গল্প, উপন্যাস। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে আপনার যখন একটা পার্ট যখন খুব ভালো হয়, আমি তো চিৎকার করতে থাকি, শিলা শিলা বলে চিৎকার করতে, তাড়াতাড়ি আসো। তারপরে আসে, শিলা নামে ডাকি না, ওকে অন্য নামে ডাকি আমি। বাট এটা আমার খুব, যেমন আপনাকে একটা কথা বললাম, যখন ক্যাম্পাসে যুবক একটা লিখেছিলাম, ওইখানে ওই সময় ঢাকা ইউনিভার্সিটি যারা থাকলো ওরা ম্যান্ড্রেক্স নেশা করতো, স্টুডেন্টদের যারা একটু আপনার নেশা করতো, ইয়াবা তখন ছিল না, ম্যান্ড্রেক্স ছিল খুব স্বল্প মাত্রার। তো ওইখানে একটা বর্ণনা আছে, ম্যান্ড্রেক্স খাওয়ার পর ওরা চাঁদের আলোতে ফুটবল খেলছে। এখন এটা তো আমি ওই ফুটবল খেলার লোকদের তো একজন আমি, আমার চেয়ে বেশি বর্ণনা তো কেউ দিতে পারবে না। এবং এটা যখন আমি লিখতে পেরেছি, আমার কাছে হলো মাই গড। এবং এটা যে আমাকে কত মানুষ এসে বলতো যে এটা সত্যি, মানে জাস্ট চাঁদের আলোতে ফুটবল খেলছে। দারুণ, আপনার সাথে আলাপ করে খুবই ভালো লাগলো। আমি নিজে আগ্রহী হলাম নতুন করে আপনাকে পড়তে, এবং আমি নিশ্চিত আমাদের দর্শকরাও আসিফ নজরুলকে আসলে নতুন করে পড়বেন। এবার বইমেলায় আসিফ ভাইয়ের 3টি বই প্রকাশিত হয়েছে। একটি ঘোর, এটি একটি উপন্যাস, প্রথমা করেছে মানবাধিকার, সহজ ভাষায় মানবাধিকার নিয়ে আসিফ নজরুলের লেখা বই, এবং অনন্যা প্রকাশ করেছে কোন বইটি? অনন্যা করেছে আওয়ামী আমল, ওইটা কলামের সংকলন। ওইটা একটি কলাম সংকলন। ফলে আমার ধারণা যে এই লেখাগুলো দিয়ে এবার, এবং প্রত্যেকটা বইয়েরই একাধিক এডিশন শেষ হয়ে গেছে আপনাকে জানালেন। তো আমরা বই প্রহরে আলাপ করছিলাম কথা সাহিত্যিক, একই সাথে অধ্যাপক আসিফ নজরুলের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।